জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবারে জানাবো ছাত্র জনতার উপর হামলা চালানো যুবলীগ নেতা দেবাশিস গ্রেপ্তার। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা দেবাশিস পাল দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানাবো মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তাদের মুখেই চুনকালি পড়বে ভারত প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কোনো উদ্বেগজনক পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ওরা বাকযুদ্ধ করে যাচ্ছে, আমরা সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে এর প্রতিবাদ করে যাব। এই মিথ্যা তথ্য ছড়ানোর জন্য একসময় ওদের মুখেই চুনকালি পড়বে, বিশ্ব মিডিয়া এসব গ্রহণ করবে না। এদিকে অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফতুর করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের হিসাবে শেখ হাসিনা গত 15 বছরের শাসন আমলে কেবল আর্থিক খাত থেকেই 17 বিলিয়ন বা 1700 কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার করেছে। তবে অন্য অর্থনীতিবিদদের হিসাবে হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা 30 বিলিয়ন বা 3000 কোটি ডলারের বেশি হতে পারে। এবারে থাকছে স্ত্রীর ভারতীয় শাড়ি বর্জন, রিজভির পুড়িয়ে ফেলেন নেতাকর্মীরা। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী নিজের স্ত্রী আঞ্জুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন অনুষ্ঠানস্থলে। পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহু দুর্নীতিতে দোষী জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা। এলি আসায়েক নামের নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব নেওয়া হয় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে। তিনি জানিয়েছেন, তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দোষী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বলেছেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করছে, কে দায়িত্ব দিয়েছে, কোথায়, কখন, কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অলি আহমেদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচার বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে স্ব অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, চাকুরি থেকে বাদ দিতে হবে। রাজনৈতিক দলগুলোর অনেকে আওয়ামী লীগকে পছন্দ করেন, তাদের সাবধান হবার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও নিজের ফিরে যাওয়া নিয়ে এলডিপির সভাপতি বলেন, যে কোনো কারণে হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি, যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না, সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চায় না। অলি আহমেদ বলেন, আমরা মিটিংয়ে থাকি বা না থাকি, বাংলাদেশের বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। ভারতকে এটা বুঝতে হবে, আমরা মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার শাসনকাল ছাড়া বাকি সময়টুকু ভারতের দালাল হিসেবে কাজ করছে বাকিরা। বর্তমানে কাউকে আমরা ভারতের দালাল হিসেবে কাজ করতে দেব না। আমরা ভারতের বিপক্ষে না, কোনো দেশের বিরুদ্ধে না। ইসলাম ধর্মের অনুসারী যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না। ছাত্র জনতার উপর হামলা চালানো পুলিশ নেতা দেবাশিস গ্রেপ্তার। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা দেবাশিস পাল দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেবাশিস পাল দেব চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে। তিনি
তিনি আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ তারেক আজিজ। পুলিশ জানায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেবাশিস পাল দেবু আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা চালিয়ে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তাদের মুখে চুনকালি পড়বে ভারত প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ওরা বাকযুদ্ধ করে যাচ্ছে, আমরা সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে এর প্রতিবাদ করে যাব। এ মিথ্যা তথ্য ছড়ানোর জন্য একসময় ওদের মুখেই চুনকালি পড়বে, বিশ্ব মিডিয়া এসব গ্রহণ করবে না। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই, সীমান্ত পরিস্থিতি অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক আছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে, অন্য দেশের প্রতি এমন জঘন্য প্রচার কেবল ভারতীয় মিডিয়াই করতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাংলাদেশের জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাওয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সেজন্য বোধহয় তিনি উনাদের দেশে শান্তিরক্ষী চাইতে গিয়ে ভুলে বাংলাদেশের কথা বলে ফেলেছেন। সরকার যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, এর মাধ্যমে দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গত ৫ই অক্টোবরের পর যে পরিস্থিতি তৈরি হলো, এখন তো তার চেয়ে উন্নতি হয়েছে। আমরা যখন সবাই একসঙ্গে হব, সেটা অবশ্যই একটি ইতিবাচক প্রভাব পড়বে, এজন্য সময় দিতে হবে। অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফতুর করে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমস। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের হিসাবে শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক খাত থেকেই ১৭ বিলিয়ন বা ১,৭০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। তবে অন্য অর্থনীতিবিদদের হিসাবে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ৩০ বিলিয়ন বা ৩,০০০ কোটি ডলারের চেয়েও বেশি হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া টাকার প্রকৃত পরিমাণ কেউই নিশ্চিত করে বলতে পারছে না। বিভিন্ন ধরনের আর্থিক হিসাব নিকাশ করে আহসান এইচ মনসুর বলেন, শেখ হাসিনার শাসন আমলে তারা সহযোগীরা বাংলাদেশি ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসের সর্বোচ্চ। এতে বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। মার্কিন এই প্রভাবশালী গণমাধ্যম অনলাইন সংস্করণে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেছে। গভর্নর আহসান এইচ মনসুরের সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে গত অক্টোবরে। আর চলতি সপ্তাহে অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ক শ্বেতপত্র কমিটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। আহসান এইচ মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলেন, সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলার সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানির নামে ঋণ দিয়েছে, যে কোম্পানিগুলোর অনেকগুলোরই আদতে কোনো অস্তিত্বই নেই। এই টাকা কখনো সম্ভবত ব্যাংকে আর ফিরে আসবে না। এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে অবৈধভাবে সরিয়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হবার আগে ২৭ বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ হাইজ্যাক করা হয়েছিল। তার ভাষ্য, বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে গুন্ডা মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাত এমন পদ্ধতিগতভাবে ডাকাতি করেছে, এমন ঘটনা তিনি আর কোথাও শোনেননি। সংবাদে বলা হয়েছে, ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ এখনও রাজনৈতিক প্রতিহিংসার পালা চলছে, গণসহিংসতাও দেখা গেছে। অর্থনীতির প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, আগামী বছর অর্থনীতির আকাশে আরও কালো মেঘের ঘনঘটা থাকবে। এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে। শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছেন, তার ভাগ্যে কি আছে তা এখনও পরিষ্কার নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, তাকে ভারত থেকে ফিরিয়ে আনবার চেষ্টা করা হবে। এর মধ্যে শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, হাসিনা সরকারের বিরুদ্ধে উইচ হান্ট করা হচ্ছে, তিনি এর বাইরে নন। নিউ ইয়র্ক টাইমস শেখ হাসিনা এবং সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খালি পড়ে আছে। এরপর তারা শেখ হাসিনার মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের পদত্যাগের ঘটনা সবিস্তারে তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদে বলা হয়েছে, ২০১৭ সালের ৫ই জানুয়ারি আর ১০টা সাধারণ দিনের মতো আব্দুল মান্নান কার্যালয়ে যাবার পথে একটি ফোন কল পান।
কলটি করেছিলেন সামরিক গোয়েন্দা দপ্তরের প্রধান। তাকে বলা হয় গাড়ি ঘুরিয়ে তিনি যেন সংস্থাটির সদর দপ্তরে চলে যান। গত অক্টোবর মাসে আব্দুল মান্নান নিউ ইয়র্ক টাইমসকে সেই ঘটনার বিবরণ দিয়েছেন। কার্যালয়ে যাবার পর সামরিক গোয়েন্দারা আব্দুল মান্নানের ফোন, গাড়ি এবং ওয়ালেট রেখে দেন। এরপর গোয়েন্দা সংস্থার প্রধান আব্দুল মান্নানের দীর্ঘ ক্যারিয়ারের বিবরণ দেন। বাংলাদেশ ব্যাংক খাতকে তিনি যে গ্রামীণ দরিদ্র মানুষের কাছ থেকে নিয়ে গেছেন সেজন্য তার প্রশংসা করেন। আব্দুল মান্নান ভেবেছিলেন তার সময়টা বোধহয় বৃথা যাচ্ছে। এরপরই তাকে ইসলামী ব্যাংক থেকে পদত্যাগের চিঠিতে সই করতে বলা হয়। গোয়েন্দা সংস্থার প্রধান তাকে বলেন, এই আদেশ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি প্রথমেই পদত্যাগপত্রে সই করতে রাজি হননি। তিনি আরও বলেন, গোয়েন্দা কর্মকর্তারা তাকে মৌখিকভাবে রাজি করানোর চেষ্টা করেন। এরপর তিনি গোয়েন্দা প্রধানের কার্যালয় থেকে আরেকটি স্থানে নিয়ে যাওয়া হয়। আব্দুল মান্নান বলেন, আমি যে ধরনের মানুষ, তাতে ওই সময় আমাকে যে অপমানজনক পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছিল তার বিবরণ দেওয়া সম্ভব নয়। এরপর তিনি ওই সময়ের হিসাব ভুলে যান এবং এক পর্যায়ে জানতে পারেন দুপুরের আগেই তিনি পদত্যাগপত্রে সই করেছেন। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী 8 বছর তিনি কার্যত নির্বাসনে ছিলেন। এখন তিনি আবার একটি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন।